আমি বলতেছি যে এই যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর যে একটা নিজস্ব কার্যক্রম, এই কার্যক্রমগুলো কি তারা স্বাধীনভাবে করতে পারছে? জুলাইয়ের আগে আমাকে ডিবি খুঁজতেছে, তারপর আসিফ মাহমুদ, নাহিদ ভাই, হাসান ভাই, সার্জিস ভাই সবাইকে ধরে ডিবি নিয়ে গেছে। সেখানে কিভাবে আপনি আশা করতে পারেন যে তখন আমাদের সবার কাছে পিস্তল বা আগ্নেয়াস্ত্র ছিল? এটা সেই 5ই আগস্টেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে? 5ই আগস্টে আমরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে উপস্থিত ছিলাম, তখনই সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে কি হলো, আমরা দেখতে পারলাম যে সন্ধ্যাবেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে একটি বৈঠক করে ফেলেছে। তার মানে কি? তার মানে হচ্ছে তারা রাষ্ট্রপতিকে বৈধতা অলরেডি দিয়ে দিয়েছে। এইটার কারণেই কিন্তু পরবর্তীতে আমাদেরকে বাধ্য হইতে হয়েছে যাতে আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে সেখানে টেবিল টকে বসি, সেখানে গিয়ে নেগোশিয়েট করি। কিন্তু আসলে এটা কি হওয়ার কথা ছিল? আসলে এটা হওয়ার কথা ছিল যে এই যে পুরনো একটা এস্টাবলিশমেন্ট, এই পুরো এস্টাবলিশমেন্টকে ভেঙে চুরে শেষ করে দেওয়া, যেটা আমরা করতে পারি। এটা হয়তো আমাদের অনভিজ্ঞতা হতে পারে, বিপ্লবের অপ্রস্তুতি হতে পারে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। যার কারণেই এই 1 বছর হতে না হতে আমাদের বারবার নির্বাচন নির্বাচন এর একটা কথা শুনতে হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এই মুহূর্তে আছি, নির্বাচন অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের একটি দেশ আসলে তার পার্লামেন্ট ছাড়া চলতে পারে না। বিভিন্ন বড় বড় ডিসিশন গুলা একটি বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আমরা উন্নত দেশগুলোতে দেখি। কিন্তু বাংলাদেশের কি এখনো নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে এরপরে পার্লামেন্ট গঠন করে ক্ষমতা হস্তান্তরের কি কোনো সুযোগ আছে কিনা? আমার উত্তর হলো নাই। কেন নাই? কারণ হচ্ছে বাংলাদেশের যত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি সংস্কার হচ্ছে কিনা বা হলো কিনা। যেমন দুর্নীতি দমন কমিশনের ব্যাপারেই আপনারা যদি বলেন, সেখানে এনসিপির একজন নেত্রী ডক্টর মাহমুদা মিতু, ওনার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, দুদকের কাছ থেকে, দুদকের একজন কর্মকর্তা। এই যে এই স্ট্রাকচারাল যে সিনড্রোম গুলো আছে, যে দুর্নীতি বা হচ্ছে স্বজনপ্রিয়তা, এইগুলা কি আমরা সমূলে নিঃশেষ করতে পারছি কিনা? কিন্তু ওনার কাছে এনসিপির ওই নেত্রীর কাছে টাকা চাইছে, কিন্তু এনসিপির অনেকের ব্যাপারে তো দুদক তদন্ত করছে না। অনেকের ব্যাপারে তো অনেক প্রশ্ন উঠেছে, তারা কিভাবে এত টাকা পাঠিয়েছে। সেটাই তো আমি বলতেছি যে এই যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর যে একটা নিজস্ব কার্যক্রম, এই কার্যক্রমগুলো কি তারা স্বাধীনভাবে করতে পারছে কিনা বা কেউ হস্তক্ষেপ করছে কিনা? এটা তো হওয়ার কথা না যে আমি একটা অমুক বড় দলের নেতা, আমি সেখানে গিয়ে একটি স্বাধীন প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করব বা আমি পাওয়ার খাটাবো। এটা তো আমার এখতিয়ার নাই। কিন্তু এইটা যদি আমরা সমাধান না করে একটি নির্বাচনের দিকে যাই, তারপরে ক্ষমতার হস্তান্তর হয়, তাহলে তো আবারও আওয়ামী লীগের মতো যে চক্রটা এতদিন 17 বছরে ছিল সেটা আবার রিপিট করবে। তাহলে এইটা তো একটি অমীমাংসিত বিষয় রয়ে গেল। এই সরকার তো পারেনি 10 মাসে। তা আপনার কি মনে হয় 10 মাস কি 11 মাস? 11 মাসে পারেনি। তো আরো 11 মাস সময় দিলেও সরকার পারবে কিনা? আর সামনে তো 11 মাস পারবে না, এটা পারবে না হয়তো, কিন্তু যতটুক না করলেই না ততটুক তো করা উচিত। যেমন নির্বাচন কমিশনের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা বিগত 3টা নির্বাচন দেখছি যে 3টা নির্বাচনে রিগিং হয়েছে, ভোট চুরি হয়েছে। তো এই অন্তত এই নির্বাচন কমিশনটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে এটা আমাদের রাষ্ট্রের এই পর্যন্ত সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের দেশের ভোটিং সিস্টেমটাই যদি ঠিক না থাকে, তাহলে গণতন্ত্র কিসের গণতন্ত্র? এখনো কি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আমরা নিশ্চিত করতে পারছি? এমনও তো হতে পারে যে নির্বাচন কমিশন এনসিপির সাথে একটি বায়াসনেস কাজ করছে। এটা হতেই পারে, কারণ আমরা 17 বছর দেখে আসছি যে যে দল ক্ষমতায় থাকে সেই দলের প্রতি এই নির্বাচন কমিশন সহ অন্যান্য রাষ্ট্রীয় যন্ত্রগুলো তাদের প্রতি লয়াল থাকে বা তাদের প্রতি বায়াস থাকে। এই বায়াসনেসটা আমরা এখনো দূর করতে পারিনি। কিন্তু যদি একমাত্র এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা এই সংস্কারটা না করতে পারি, তাহলে আর বাংলাদেশে ভালো নির্বাচন করতে পারতেছি কিনা
এখানে ঐক্যমত্যের আসলেই দরকার আছে, কারণ এই জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব বা আন্দোলন, গণ আন্দোলন যাই বলি না কেন, জুলাই কিন্তু সবার। জুলাই কোনো নির্দিষ্ট একটা দলের না, জুলাই এনসিপিরও না, জুলাই আমারও না, জুলাই হচ্ছে বাংলাদেশের যে মুক্তিকামী ছাত্র জনতা, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, কৃষক, দিনমজুর, শ্রমিক, সবার, প্রত্যেক পেশাজীবী, প্রত্যেক সাংবাদিকের, সবার। তো এই জুলাই সনদে আসলে সবার অংশীদারিত্ব আছে। আমরা গত 24 সালের ডিসেম্বরের 31 তারিখে কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমরা করতে পারিনি। কেন পারিনি? কারণ আমরা শুনেছি যে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো পদত্যাগ করবেন যদি আমরা এটা ঘোষণা দিয়ে থাকি। এখন এটার পিছনে ব্যাপারটা কি আসলে সেটা একটু অজানা। জুলাই এর যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বা সেকেন্ড রিপাবলিক, এগুলা কেন হয়নি? আমরা কি এখনো কোনো অদৃশ্য শক্তির কাছে অনুগত হয়ে গিয়েছি কিনা, এটা একটা প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব হচ্ছে যে আবার 5ই আগস্টে আমাদেরকে ফিরে যেতে হবে। 5ই আগস্টে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি, একদম যে ক্ষমতার সম্পূর্ণ ক্ষমতা আমরা ক্ষমতায়িত হতে পারি, আমাদের থেকে মাত্র 2 জন প্রতিনিধি ক্ষমতার অংশ হয়েছে, সেটা কিন্তু খুবই কম। এবং তারপরও কি হলো, এটা সারওয়ার ভাই যেটা বললেন যে 8ই আগস্টে তারা ওই ফ্যাসিস্ট কর্তৃক যে রাষ্ট্রপতি বসিয়ে দেওয়া হয়েছিল তার কাছে উপদেষ্টারা শপথ নিয়েছে। আবার উনি বলেছেন যে উপদেষ্টা পরিষদে যারা আছে, উপদেষ্টা পরিষদেও তারা ওই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করতে পারেনি। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই জুলাই সনদ বা জুলাই প্যাক্ট বা জুলাই চার্টার যাই বলি না কেন, এই জিনিসটা হচ্ছে না। কিন্তু সেই জায়গায় যদি আমরা থাকতাম বা জাতীয় সরকার হতো, তাহলে কিন্তু ঘটনাটা চিত্রটা ভিন্ন হতো। ঠিক আছে, এটা একটা গেল। আর একটা ব্যাপার হচ্ছে আসিফ মাহমুদ কি পিস্তল ব্যবহার করতে পারেন কিনা? অবশ্যই পারেন, উনি বাংলাদেশ সরকারের মানে আপনাদের সবার কাছে এরকম পিস্তল ছিল কিনা? আসিফ মাহমুদ যেরকম নিরাপত্তার জন্য